নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এবার সব থেকে বড় কড়া সমালোচনার মুখে পড়লেন মোহাম্মদ ইউনূস। খোদ বাংলাদেশের প্রধান বিচারপতি এবার যে মন্তব্যগুলো করেছেন তা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের কাছে অশনি সংকেত। ঠিক দুদিন আগে চিন্ময় দাসকে যখন আদালতে তোলা হয়েছিল তখন কিন্তু আইনজীবীর অভাবে তার 1 মাসের জেল হেফাজত হয়। ভাবখানা এমন ছিল যে কোনো আইনজীবী নাকি তার হয়ে আদালতে সওয়াল করতে চাইছেন না, কিন্তু আসল খবর হয়েছিল সেদিন তার আইনজীবীকে কার্যত নিগৃহীত করা হয়, মারা হয়, যার পরিণাম তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আন্তর্জাতিক মহল এই ঘটনায় কিন্তু কড়া বার্তা দিয়েছিল বাংলাদেশকে। আর আজ বাংলাদেশের যে হাইকোর্ট তার প্রধান বিচারপতি কিন্তু সরাসরি মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক কথাবার্তা বললেন এবং বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলার অবস্থা সে বিষয়ে কিন্তু আলোকপাত করার চেষ্টা করলেন। কি বললেন বাংলাদেশের প্রধান বিচারপতি? তিনি বলেছেন কেউ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা বাংলাদেশে নিশ্চিত করতে হবে। অর্থাৎ তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের সুরে আমেরিকা যা কথা বলেছিলেন যে কোনো অপরাধীকে, কোনো অভিযুক্তকে আইনের আওতায় আনার আগে তাকে আইন ব্যবস্থার সম্পূর্ণ সুযোগ সুবিধা দিতে হবে। অর্থাৎ তার হয়ে আইনজীবীরা আদালত কক্ষে সওয়াল করবেন। এটাই তো বাস্তব, এটাই তো স্বাভাবিক ঘটনা। আমেরিকা কিছুদিন আগে বলেছিলেন তাকে যেন ফেয়ার জুডিশিয়াল সিস্টেম দেওয়া হয়। ভারতবর্ষ কড়া প্রেস রিলিজ করে বলেছিলেন আইনের আওতায় আনা হয়েছে, কিন্তু আইনের সমস্ত সুযোগ সুবিধা যেন চিন্ময় দাসকে দেওয়া হয়। কিন্তু কার্যত আমরা বাংলাদেশের কোর্টে যে সিনারিও দেখেছিলাম তা কিন্তু গোটা আন্তর্জাতিক মহলকে বিস্মিত করেছিল। আজকে বাংলাদেশের প্রধান বিচারপতি কার্যত বললেন আইনের আওতায় আনলে তাকে ন্যায় বিচার দিতে হবে। অর্থাৎ সরাসরি চিন্ময় দাসকে এই পার্টিকুলার ইস্যুটার সময় যখন প্রধান বিচারপতি এই ধরনের কথাবার্তা বলছেন তার সরকারের ঘুম কেড়ে নিতে বাধ্য। তিনি তারপরে যে কথাগুলো বলেছেন আরো বিপজ্জনক কথা। তিনি বলেছেন 1971 সালে শহীদদের মনে রাখতে হবে। রাজশাহীর এরকম সম্মেলনে 1971 সালের শহীদকে মনে রাখার নিদান দিচ্ছেন কে? সেই দেশেরই প্রধান বিচারপতি। অথচ সরকার কি বলছে? সরকার বলছে মুক্তিযুদ্ধ আসলে পুরোটাই ভুয়ো, মুক্তিযুদ্ধ বলে কিছুই ছিল না, উল্টে আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইব। কিন্তু এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনূস যে বিতর্কের অবতারণা বাংলাদেশ জুড়ে করেছেন তার পাল্টা হিসাবে প্রধান বিচারপতি খোদ মোহাম্মদ ইউনূসকে তুলোধনা করলেন কাল। তিনি মনে করিয়ে দিলেন ইতিহাস যতদিন থাকবে 1971 সালের মুক্তিযুদ্ধের শহীদরা থাকবে, ততদিন বঙ্গবন্ধু মুজিবুর রহমান থাকবেন, ততদিন বাংলাদেশের ইতিহাসে মুক্তিযোদ্ধার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান থাকবে। অথচ এই মুক্তিযুদ্ধ এবং জাতির পিতাকে কার্যত নস্যাৎ করার চেষ্টা কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার এবং তার কিছু দালাল, তার কিছু উপদেষ্টা সমন্বয়করা চালিয়ে গেছেন। তারপরে কি বলেছেন প্রধান বিচারপতি জানেন? তিনি বলেছেন 1971 সালের মুক্তিযোদ্ধাদের জন্যই দেশ স্বাধীন হয়েছিল। পরবর্তীকালে তিনি বলেছেন বাংলাদেশে ওদের যে আত্মত্যাগ তা কিন্তু সেদিন স্বাধীন জাতির ভিত্তি স্থাপন করতে সহায়তা করেছিল। অথচ এই সমন্বয়ক উপদেষ্টারা বলেন বাংলাদেশে বঙ্গবন্ধুর কোনো অবদান নেই। এই সমন্বয়ক উপদেষ্টারা বলেন মুক্তিযুদ্ধ আসলে সে সময় বঙ্গবন্ধুর জন্য হয়নি, মুক্তিযুদ্ধের ভ্যালু ছিল না, ভারত কোনো সাহায্য করেনি। কিন্তু প্রধান বিচারপতি বলছেন ইতিহাসকে মনে রাখতে হবে, ইতিহাসকে ফিরিয়ে আনতে হবে, ইতিহাসকে প্রশ্রয় দিতে হবে, তাহলেই একটা জাতি স্বাধীন হতে পারে, একটা জাতি স্বাধীনতার ভিত্তি স্থাপন করতে পারে। এবার কি বলবেন মোহাম্মদ ইউনূস? আপনার দেশের প্রধান বিচারপতি কিন্তু আপনি ঠিক করেছেন, ইনি কিন্তু শেখ হাসিনার সময় প্রধান বিচারপতি ছিল না। শেখ হাসিনার সময় যিনি বিচারপতি ছিলেন তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে আপনারা তাকে সরিয়ে দিয়েছেন। এবার আপনার নিয়োজিত বা আপনার নিয়োগে থাকা একজন প্রধান বিচারপতি যে প্রশ্ন তুললেন তা নিয়ে আন্তর্জাতিক মহল কার্যত আপনার সমালোচনায় মগ্ন। এবার কি এই প্রধান বিচারপতিকেও ভারতের দালাল বলবেন? এবার কি এই প্রধান বিচারপতির উদ্দেশ্য আপনারা বলবেন এনাকে কেউ ভুল বোঝাচ্ছে? অর্থাৎ চিন্ময় দাসকে কেন্দ্র করে যে বিতর্কের বাংলাদেশে বর্তমান সমাজে কার্যত আলোড়িত হচ্ছে তাতে নতুন ঘি কিন্তু ঢাললেন বাংলাদেশের এই প্রধান বিচারপতি। তিনি পরিষ্কারভাবে মনে করিয়ে দিলেন প্রত্যেকটা অভিযুক্তকে ন্যায় বিচার দেওয়ার ক্ষমতা বাংলাদেশের এই মুহূর্তে নেই, তাই প্রধান বিচারপতিকে এই ধরনের কথাবার্তা বলতে হচ্ছে, যা নিঃসন্দেহে বাংলাদেশের কাছে নজিরবিহীন এবং ঐতিহাসিকও বটে। পাশাপাশি বাংলাদেশ সরকার এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে। কিছুদিন আগে ত্রিপুরা সরকার ঘোষণা করেছিল তারা বাংলাদেশকে আর বিদ্যুৎ সরবরাহ করবে না।
ত্রিপুরার একাধিক হোটেল সংগঠনগুলো বলেছিল বাংলাদেশিদের আর হোটেল দেওয়া হবে না। কারণ হিসাবে ত্রিপুরা সরকার বলেছিল তারা নাকি তারা ভারতের পতাকা পুড়িয়ে দিয়েছে, ভারতের পতাকাকে পায়ের তলায় মারিয়ে দিয়েছে। অর্থাৎ যারা অন্য দেশকে কার্যত অবমাননা করে, অসম্মান করে, তাদের জন্য কিন্তু আমাদের দরজা খোলা নেই। সে বিষয়ে কিন্তু কড়া একটি স্টেটমেন্ট ত্রিপুরার মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। পাল্টা হিসাবে দিতে গিয়ে বাংলাদেশ আবার হুলে ভরা কিছু পদক্ষেপ নিতে শুরু করে দিলেন। তারা কি করলেন? তারা করলেন চট্টগ্রাম বন্দর যে অ্যাক্সেস তা ত্রিপুরিয়ানদের জন্য বন্ধ করে দেওয়ার চেষ্টা করলেন। অথচ এই চুক্তি কিন্তু করে গেছিলেন শেখ হাসিনা। অর্থাৎ যে চুক্তি দ্বিপাক্ষিক হয়েছিল, দুই দেশের সহমতে হয়েছিল, সেই চুক্তিকে কিন্তু কার্যত বয়কট করা, নিষিদ্ধ করছে বাংলাদেশ সরকার একপক্ষভাবে। যদিও ভারতবর্ষ এখন পুরো বিষয়টাই ডিপ্লোম্যাসি স্তরে আছে, ভারতবর্ষ পুরো বিষয়টাই একটা খুব যদি বলেন ধীরে চলো নীতি নিয়ে নিয়েছে। তাই একের পর এক ভারত বিরোধী পদক্ষেপ কিন্তু মোহাম্মদ ইউনূস সরকার করে যাচ্ছে। এই পার্টিকুলারলি চট্টগ্রাম বন্দরকে কেন ব্যবহার করতো ত্রিপুরান বা নর্থ ইস্টের মানুষরা? কারণ যদি নর্থ ইস্টের মানুষদের ব্যবসা বাণিজ্য করার প্রয়োজন হতো, তাদেরকে কলকাতা বন্দরে আসতে হতো। আর কলকাতা বন্দরে আসার জন্য তারা যদি ট্রেন লাইন ব্যবহার করতো, তাহলে তাদেরকে শিলিগুড়ি করিডর দিয়ে আসতে হতো, যে সময়টা লাগতো 36 ঘন্টার বেশি। আর এই সময়টা কমানোর জন্য ভারত সরকার এবং বাংলাদেশ সরকার একত্রে এসে চট্টগ্রাম বন্দরের অ্যাক্সেস ত্রিপুরাবাসীর জন্য খুলে দিয়েছিল। অর্থাৎ ত্রিপুরাবাসী বা এই নর্থ ইস্টের বাসিন্দারা চট্টগ্রাম বন্দরে আসবেন, সেখান থেকে তারা বিশ্বের বিভিন্ন জায়গায় যেতে পারবেন। শুধু তাই নয়, চট্টগ্রাম বন্দরের পাশাপাশি চট্টগ্রাম যে বিমানবন্দর, সেখান থেকেও একাধিক দেশের ইন্টারন্যাশনাল ফ্লাইট কিন্তু ওড়ার কথা। ঠিক সেই চুক্তি অনুযায়ী ত্রিপুরানরাও এই মঙ্গলা পোর্ট এবং চট্টগ্রাম বন্দর পাশাপাশি ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরার জন্য কিন্তু চট্টগ্রামে যেতেন। বাংলাদেশ সরকার এই মুহূর্তে মনে করছে যে এই ধরনের চুক্তি এখনো নাকি করা সম্ভব হচ্ছে না, কারণ দেশের পরিস্থিতি অত্যন্ত অশান্তকর। আসলে তারা ভারতকে পাল্টা দিতে গিয়ে ভুলে ভরা একাধিক পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশ সরকার কি জানে না এই চুক্তি দ্বিপাক্ষিক চুক্তি? যদি এক পক্ষ এই চুক্তিকে মান্যতা না দেয়, তাহলে ভারতবর্ষ কিন্তু বিশ্বের যে কোনো সংগঠনের কাছে যেতে পারে। তখন কিন্তু বাংলাদেশ কার্যত বিপাকে পড়তে পারে। এই রকম চুক্তি যদি মান্যতা না দেওয়া হয়, তাহলে ভারতবর্ষ ব্যক্তিগত স্তরে নিজের দিক থেকে যে স্টেপ নেওয়া যেতে পারে, তার থেকে অনেক বেশি আন্তর্জাতিক মহলে এই বিষয়ে ঢুকতে পারে। কারণ দ্বিপাক্ষিক চুক্তিকে আপনারা সহমতের ভিত্তিতে ক্যান্সেল করতে পারেন, এক পক্ষে কোনোভাবে কিন্তু এই পুরো বিষয়টাকে ক্যান্সেল করা যায় না। এছাড়াও ভারত সরকার কিন্তু পার্টিকুলারলি এই পুরো বিষয়টাই নর্থ ইস্টের মানুষ, সেভেন সিস্টার্সের মানুষের যাতায়াত এবং ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশের সঙ্গে আরো একটা চুক্তি করেছিল। এই যে ফেনী নদীর উপরে মৈত্রী ব্রিজ তৈরি করা হয়েছিল, যার লক্ষ্যটা ছিল নর্থ ইস্টে যারা থাকেন তাদের যাতায়াতটা অত্যন্ত সহজ করে তোলা। তাদের সেই ব্রিজের দৈর্ঘ্য কিন্তু ছিল 1.9 কিলোমিটার, অর্থাৎ 2 কিলোমিটার। এই ব্রিজটি তৈরি করতে খরচ হয়েছিল 129 কোটি টাকা। এই 129 কোটি টাকা কিন্তু ভারতবর্ষই খরচ করেছিল। অর্থাৎ ভারতবর্ষ কিন্তু এই মৈত্রী চুক্তিকে কার্যত মৈত্রী ব্রিজে পরিণত করেছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশের সরকার মনে করছে এই মৈত্রী ব্রিজ কিংবা ত্রিপুরার এই যে পার্টিকুলারলি চট্টগ্রাম বন্দর, এই অ্যাক্সেস নাকি ভারতীয়দের জন্য তারা বন্ধ করতে চায়। কিন্তু যে ব্রিজ ভারতবর্ষ বানিয়েছে, যে ব্রিজের টাকা ভারতবর্ষ দিয়েছে, যে ব্রিজ ভারত এবং বাংলাদেশ একত্রে নতুন ইতিহাস রচনা করতে সাহায্য করেছে, সেই ব্রিজের যাতায়াত অ্যাক্সেস কিংবা চট্টগ্রাম বা মঙ্গলা বন্দরের অ্যাক্সেস ভারতবর্ষ থেকে আজকে সরিয়ে বাংলাদেশকে হঠাৎ করে নিজের কাছে নিয়ে নিতে পারে? এই প্রশ্ন যদি আন্তর্জাতিক মহলে যায়, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ কিন্তু বিপাকে পড়তে পারে। কালকে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি মিটিং আছে, সেই মিটিংয়ে নিঃসন্দেহে এই বিষয়টা নিয়ে ঝড় উঠতেই পারে। পাশাপাশি আরএসএস একটি কর্মসূচি ঘোষণা করেছে। সেই আরএসএস যখন রাস্তায় নামে, তখন নিঃসন্দেহে ভারত সরকারও কিন্তু চাপে পড়তে বাধ্য। আরএসএস সরাসরি দিল্লিতে হাই কমিশনার অভিযান করছে এবং হাই কমিশনার অভিযানের পাশাপাশি তারা সংখ্যালঘুর উপর অত্যাচার ইস্যুতে জাতিসংঘ, মানবাধিকার কমিশনের জাতিসংঘ, হু, অ্যামনেস্টি এবং ইন্টারন্যাশনাল একাধিক সংগঠনকে চিঠি দিচ্ছে। ফলে যেভাবে আরএসএস বারংবার করে নরেন্দ্র মোদীকে ফোর্স করেছে বাংলাদেশ ইস্যুতে, সংখ্যালঘু ইস্যুতে ইন্টারফেয়ার করতে, আন্তর্জাতিক জোট গঠন করতে, এবার আরএসএস কিন্তু সেই চাপের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিল, যা কালকে ভারত বাংলাদেশের এই মিটিংয়ের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। এরপরে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ এহেন পদক্ষেপ নিয়ে বসে আছে। ফলে সব মিলিয়ে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের বিরুদ্ধে যে
বড় জোট তৈরি হবে, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু প্রশ্ন হলো ভারতবর্ষ কবে অ্যাকশনটা নেবে? ভারতবর্ষ কতদিন আর বাংলাদেশের এই বেয়াল্লাপনা, এই বেয়াদপি কার্যত সহ্য করবে? যারা ভারতের পতাকা উড়িয়ে দেয়, মাটির তলায় পাড়িয়ে দেয়, তাদেরকে সহ্য করা কার্যত ভারতবর্ষের উচিত হচ্ছে কি? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন আপনাদের মত। আর কালকে কিন্তু অত্যন্ত হাই ভোল্টেজ মিটিং, তার সমস্ত আপডেট আমি চেষ্টা করব আপনাদেরকে বিশ্লেষণ করে সকলের আগে পৌঁছে দিতে। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।